দাদি, নাক না ফোরালে কি হয়? আজগবি সব কুসংস্কার নিয়ে তোমরা বসে আছো। এখন দেখতে পাচ্ছ কত ব্যথা পাচ্ছে মেয়েগুলো। তোকে কে বলছে কথা বলতে? নাক ফোরাইলেই তো বউ বউ লাগবে। তোর নিজের কাছেই নিজের গিন্নি মনে হবে। তাই বলে? চুপ যা তুই। এবার আনিকার পালা। আনিকা, এদিকে আয়। দাদি, তুমি কিন্তু বেশি করছো। আমি কেন নাক ফুরাবো? তুই কি ভুলে গেছিস তুই আয়ানের বউ? তাই তোকে আয়ানের জন্যই নাক ফুরাতে হবে। আনিকার নাকের পাটা ফুলে যায় অভিমানে। তারপর সে কণ্ঠে বলে, ঠিক আছে, আমিও নাক ফুরাবো, তবে আমার একটা শর্ত আছে। এই মেয়ে, স্বামীর মঙ্গলের জন্য ফুরাইবি, এতে আবার শর্ত কিসের? আমি কিছু জানি না। আমি নাক ফুরালে আয়ান ভাইয়াও নাক ফুরাতে হবে। আনিকার কথা শুনে সবাই তবদা খেয়ে তার দিকে তাকিয়ে আছে। বিদিশা আয়মানের কোমর জড়িয়ে ফুপিয়ে কান্না করছিল। আনিকার কথা শুনে কান্না থেমে যায়। আয়মানের হাসি উঠে যায়, কিন্তু নিজেকে কন্ট্রোল করে নিয়ে বিদিশাকে কোলে করে উপরে নিয়ে যায়। হঠাৎ শূন্যে ভাসছে অনুভব করে বিদিশা আয়মানের দিকে তাকাতেই লজ্জায় লাল হয়ে যায়। ভরা মানুষের সামনে এভাবে নিয়ে আসায়। এরই ফাঁকে দিয়ে দাদি আনিকাকে নিয়ে বসিয়ে জোর করে ধরে রেখেছে। আনিকা অনবরতও চিল্লাচ্ছে। হঠাৎই নিজের নাকে ব্যথা অনুভব করতে আনিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে আছে। তারপর ব্যথা অনুভব করতে আনিকা জোরে জোরে কান্না করতে থাকে, নাকে হাত দিয়ে। শোনো সবাই, তোমরা যে যার ঘরে চলে যাও। যার বউ সে নিজেই সামলাবে নিজের বউকে। আমি আর কোনো কথা শুনতে চাই না। তারপর কেউ কোনো কথা বলে না। দাদির কথার অর্থ বুঝতে পেরে সবাই চলে যায় ঘরে। রিনি মুচকি হেসে আয়ানের কাছে গিয়ে বলে সিরিয়াস মুখে, ভাইয়া তাড়াতাড়ি ধরুন, আহামরি বেচারি মনে হয় ব্যথায় অজ্ঞান না হয়ে যায়। আনিকার বাচ্চাদের মতো নাকে ধরে কান্না করতে দেখে আয়ানেরও মায়া হয়, তাই গিয়ে আনিকাকে আগলে নেয়। আনিকার কোনো হুঁশ নেই, সে নিজের মতোই কান্না করতে ব্যস্ত। আয়ান আনিকাকে নিয়ে নিজের ঘরে নিয়ে আসে। আনিকা নাকে ধরে জোরে শব্দ করে কান্না করছে। আয়ান জোর করে আনিকার হাত ছড়ায় নাক থেকে। হাত ছড়াতে দেখতে পায় ফুরানো স্থান থেকে রক্ত পড়ছে। আয়ান দ্রুত টিস্যু দিয়ে পরিষ্কার করে দিয়ে সেখানে মলম লাগিয়ে ফুল দিতে থাকে। আনিকার কান্না থেমে এখন চোখ বন্ধ করে ফোপানোতে পরিণত হয়েছে। আয়ান ফু দিতে দিতে কখন যে এত কাছে চলে এসেছে খেয়ালই নেই। হঠাৎ নিজের বুকের সাথে মেয়েলি শরীর স্পর্শ পেতে আয়ানের স্তম্ভিত ফিরে। আয়ান নিজেকে দূরে সরিয়ে আনে, কপালে বিন্দু বিন্দু ঘামের রেখা। আয়ান এসে পাওয়ার বাড়িয়ে বলে, তুই চাইলে এখানে ঘুমাতে পারিস, যদি রাতে কিছু দরকার হয়, তাহলে যেন অসুবিধা না হয়। আয়ান ভাইয়া, তোমার জন্য আজ আমার এমন অবস্থা, থাকবো না তোমার সাথে। তুমি কিসের স্বামী আমার, যে নিজের স্ত্রীকে এভাবে ব্যথা পেতে দেখে দাঁড়িয়ে থাকে? তোমার জন্য দাদি আমায় এভাবে ব্যথা দিতে পারলো? নাতির ভালোই দেখলো, বুড়ি হলে কি হবে, আজ তো শেয়ানা একটা। আয়ান চোখ বড় বড় করে আনিকার দিকে তাকিয়ে বলে, এই তুই দাদির নামে এমন বলছিস কেন? দাদি কি খারাপ কিছু করেছে? দাদি যদি এমন না করতো তাহলে তো তুই বিধবা হয়ে যেতি রে, গাধি কোথাকার। এদিকে আনিকা আয়ানের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে যেতে নিলে আয়ান দৌড়ে এসে আনিকার চুল টেনে ধরে। আনিকা বা হাত চুলে ধরে মৃদু শব্দ করে। আয়ান আনিকাকে নিজের দিকে ঘুরাবে, এমন সময় আনিকা দৌড়ে পালাতে গেলে আনিকা দরজার সাথে বাড়ি খায়, নাকে অনেকটা চোট পায়। আয়ান কাছে এসে আনিকাকে টেনে বলে, বেশ হয়েছে, বেশি পালাই পালাই কর। আমি কি তোকে খুন করতাম যে এভাবে পালাচ্ছিস আমার থেকে? আনিকা নাকে ব্যথা পাওয়ার নাক মুখ খিচে বন্ধ করে রাখে। আয়ান কাছে আসতে আনিকা নিজের কপাল আয়নের বুকে ঠেকিয়ে কান্না করতে করতে বলে, ভাইয়া ব্যথা করছে খুব, নাক চোখ ব্যথা করছে, ভালো করে শ্বাস নিতে পারছি না। এহ এহ। আয়ান আনিকাকে ধরে বলে, দেখি হয়েছে, চল তোকে এখন ঔষধ লাগিয়ে দেই, তারপর খেয়ে এখানেই ঘুমিয়ে পড়। আনিকা আর কোনো কথা বলে না। আয়ান আনিকাকে ওষুধ লাগিয়ে দেয়। তারপর আনিকাকে নিজের বিছানায় শুয়ে দিয়ে আয়ান সোফায় শুয়ে পড়ে। আয়ান আর আনিকার রাত এভাবেই কেটে যায়। সকালে সবাই ঘুম থেকে উঠে ধীরে ধীরে নিচে নামছে। গিন্নিরা নাস্তা বানাচ্ছে। ডাইনিং রুমে কর্তারা বসে আছে। দাদিও আজকে সবার সাথে বসেছে। বিদিশা সবাইকে নাস্তা সার্ভ করছে। বিদিশার নাকের ব্যথা কমেছে। আরিয়ানা ও রিনি একসাথে বসে আছে। রিনি আরিয়ানা আর বিদিশাকে দেখে প্রশংসা করছে, তাদের আজকে বউ বউ লাগছে।
আয়মান নিচে নামে বিদিশাকে কাজ করতে দেখে। আয়মান গিয়ে খাবার টেবিল বসে। আয়মানের পেছন পেছন আয়ানও এসেছে। আয়মান সবাইকে একবার দেখে গলা ছেড়ে সবার মনোযোগ আকর্ষণ করে বলে, বাবা তোমাদের কিছু বলার ছিল। হ্যাঁ বলো, কি বলবে? বিদিশা মাথা ঘুমটা টেনে রিনির পাশে দাঁড়ায়। আয়মান বিদিশাকে একবার আর চোখে দেখে দিয়ে স্বাভাবিকভাবে বলে, বাবা কয়েকদিনের জন্য অফিস থেকে ছুটি নিচ্ছি, অনেকদিন ধরেই তো কাজে পড়ে আছি, তাই সবাই মিলে একটু ঘুরতে গেলে কেমন হয়? মফিজ সাহেব বোধহয় ছেলের মনোভাব বুঝলেন, তারপর নিজের দায়িত্বেই বুঝলেন। আমরা তো কয়েকদিন আগেই ঘুরে আসলাম, তার চেয়ে বরং তোমরা ঘুরে এসো। আয়ান অনিকাকেও নিয়ে যাও। আমি যাব না বাবা, এমনিতেই অফিসে নতুন জয়েন হয়েছি। তাতে কি হয়েছে, আমি তোমায় ছুটি দিচ্ছি। আর আসিফ আর রিনি তোমাও যেও। আসিফ তো মনে মনে অনেক খুশি হয় রিনি যাবে শুনে। রিনি যাওয়ার কথা শুনে বলে ওঠে, না না আঙ্কেল, আমি যেতে পারবো না, আমার আম্মু রাজি হবেন না। তাছাড়া অনেক দিন ধরে এখানে আছি, কলেজ ক্লাস অনেক পড়া মিস হয়ে গেছে। পরশু থেকে কলেজ যেতে হবে, সামনে এক্সাম তো। তাতে কি হয়েছে? আর কটা দিন বন্ধ করলে কিচ্ছু হবে না। আমি তোমার আম্মুর থেকে পারমিশন এনে দিব। না না আন্টি, তা হয় না। আপু আম্মু যদি... বললাম তো আমি আর আম্মু আছি তো, কথা বলবো খালামুনির সাথে, আর কোনো কথা নয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক করে নাও সবাই কে কে যাবে, আর সবাই ব্যাগ গোছাও গিয়ে। আসিফ নীরব দর্শক হয়ে রিনি যাওয়ার জন্য দোয়া করতে থাকে। যখনই রিনি যাওয়া কনফার্ম হয়েছে, আসিফ খুশিতে হাত তুলে ইয়াস করে। কেউ দেখে ফেলার আগে আবার স্বাভাবিক হয়ে যায়। আয়ান বাবা, আনিকা কোথায়? চাষিমণি, আনিকা তো ঘুমাচ্ছে। এই মেয়েটাও না এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, কোনো আক্কেল নেই। চাষিমণি থাক না, নাকের ব্যথা, মাথাও ধরেছে তাই ঘুমাচ্ছে। বলে আয়ান চলে যায়। সবাই যার যার কাজে চলে যায়। রাতে বিদিশা ঘরে বসে রাফার সাথে কথা বলছে। রাফাকে যাওয়ার কথা বলেছে, কিন্তু রাফা যেতে পারবে না। রাজীব কোনো রিস্ক নিতে রাজি না। এই কথা শুনে বিদিশার মনটা খারাপ হয়ে যায়। আয়মান ঘরে প্রবেশ করা মাত্র বিদিশাকে মন মরা হয়ে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে বিবি সাহেবা, এমন মন ভার করে আছে কেন? জানেন ভাইয়াকে কত করে বললাম আমাদের সাথে যেতে, কিন্তু ভাইয়া তো রাজিই হচ্ছে না। আয়মান স্যুট খুলতে খুলতে বলে, হ্যাঁ রাজীবের সাথে আমার কথা হয়েছে, রাজীব রাফাকে নিয়ে ভয় আছে। এটা তো স্বাভাবিক, মন খারাপ করে কি লাভ? বুঝতে পেরেছি। টাওয়ালটা দাও, ফ্রেশ হয়ে আসে। বিদিশা টাওয়ালটা আয়মানের হাতে দেয়। আয়মান ফ্রেশ হতে চলে যায়। আয়মান ফ্রেশ হয়ে বের হয়ে দেখে বিদিশা চুপচাপ বসে আছে। আয়মান লাইট অফ করে পেছন থেকে বিদিশাকে কোমর জড়িয়ে ধরে ঘাড়ে মুখে খুঁজে বলে, আমার বিবি সাহেবা কি খুশি না? কাল থেকে তোমার প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমার সাথে নাম হবে। বিদিশা কেঁপে ওঠে। বিদিশাকে কাঁপতে দেখে আয়মান দুষ্ট হেসে বলে, বউ তুমি কি আমায় অন্য কিছু সাইন করছো? আমি কিন্তু প্রস্তুত, আগে বলো তুমি নিতে পারবে কিনা। বিদিশার লজ্জায় পেছনে ঘুরে আয়মান থেকে সরতে চায়, তবে আয়মান ছাড়ে, আরো কাছে টেনে নেয় বিদিশাকে। বিদিশার আয়মানের নাক ছুঁই ছুঁই। আয়মান বিদিশাকে আরো কাছে আগলে নেয়। আয়মান বিদিশার মুখে হাত বুলিয়ে সামনে পড়ে থাকা চুলগুলো কানে গুজে দিয়ে বলে, ও আই নিড ইউর কিস। বিদিশা লজ্জা আয়মানের বুকে মাথা লুকাতে যাবে, কিন্তু তার আগে আয়মান বিদিশার থুতনিতে হাত রেখে ঠোঁটে আলতো করে ছোট ছোট চুমু খায়। তারপর মাথা একটু উঁচু করে বলে, রেসপন্স করবে আমার সাথে। বিদিশা কাঁপতে কাঁপতে হাত দ্বারা আয়মানের টি শার্ট মুচড়ে ধরে। আয়মান বিদিশার সারা মুখভাবে একবার মুখ তুলে তাকে ঠোঁট পুনরায় ঠোঁট ডুবিয়ে দেয়। বিদিশাকে রেসপন্স করতে না দেখে আয়মান বিদিশার ঠোঁটে ছোট ছোট কামড় দেয়। বিদিশা একটু একটু রেসপন্স করতে আয়মান উন্মাদনা বাড়তে থাকে। বিদিশা ভয় পায় আয়মানকে এমন করতে দেখে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিজেকে ছাড়িয়ে নিতে চায় কিন্তু পারে না। অনেকক্ষণ পর আয়মান বিদিশাকে ছেড়ে দিতে বিদিশা ঝুড়ে ঝুড়ে শ্বাস নিতে থাকে। বিদিশা ছুটে চলে যেতে নিলে আয়মান বিদিশাকে থামিয়ে হাসকি সুরে বলে, আই নিড ইউ বউ। বিদিশা কাঁপতে কাঁপতে হাত দ্বারা আয়মানের টি শার্ট মুচড়ে ধরে। আয়মান বিদিশার সারা মুখভাবে একবার মুখ তুলে তাকে ঠোঁট পুনরায় ঠোঁট ডুবিয়ে দেয়। বিদিশাকে রেসপন্স করতে না দেখে আয়মান বিদিশার ঠোঁটে ছোট ছোট কামড় দেয়। বিদিশা একটু একটু রেসপন্স করতে আয়মানের উন্মাদনা বাড়তে থাকে। বিদিশা ভয় পায় আয়মানকে এমন করতে দেখে।
শ্বাস নিতে কষ্ট হচ্ছে, নিজেকে ছাড়িয়ে নিতে চায় কিন্তু পারে না। অনেকক্ষণ পরে আয়মান বিদিশাকে ছেড়ে দিতে বিদিশা জোরে জোরে শ্বাস নিতে থাকে। বিদিশা ছুটে চলে যেতে নিলেই আয়মান বিদিশাকে থামিয়ে হাসকে সুরে বলে, আই নিড ইউ বউ। বিদিশা কিছু বলতে যাবে তার আগে আয়মানের ফোন বেজে ওঠে। আয়মানের পার্সোনাল টাইমে ফোন আসায় বিরক্ত হয়। চোখ মুখ কুঁচকে বিদিশাকে ছেড়ে ফোন বন্ধ করতে যাবে এমন সময় ফোনে বাজতে থাকা নাম্বার দেখে ব্রুজরা শিথিল করে ফোন রিসিভ করে। অতি নম্র কণ্ঠে কথা বলে। দেশের বাইরের কোম্পানি থেকে ফোন এসেছে, সবচেয়ে বড় ডিলটা করতে রাজি হয়েছে, কিন্তু এখানেই ভেতর তাকে একটা ফাইল তৈরি করে সেন্ড করতে হবে। কাজটি অতি গুরুত্বপূর্ণ হওয়ায় আয়মান চট চলতি ল্যাপটপ নিয়ে বসে পড়ে। বিদিশা আয়মানকে কাজে ব্যস্ত হতে দেখে জোর বাঁচে। বিদিশা মনে মনে, আল্লাহ, আর একটু হলে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। আয়মান বিদিশাকে আর চোখে দেখে তার অবস্থা বুঝতে পেরে মুচকি হেসে কাজ করতে করতে শুধায়, মিসেস চৌধুরী, এত খুশি হওয়ার কিছু নেই। আজ রাত তোমার, কাল থেকে আমার। বিদিশা শুয়ে পড়েছিল। আয়মানের উক্তি বুঝতে পেরে মাথা ঘুরিয়ে আয়মানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেলে, তারপর চোখ বুজে ঘুমের দেশে পাড়ি জমায়। আজ সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে গেছে। আকাশও এসেছে চৌধুরী ভিলায়। সবাই নাস্তা শেষ করে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। দাদি আর আকাশ তো আড্ডা জমিয়ে ফেলেছে। নানি, তোমার নাতনি কোথায়? এখনো দেখছি না। নাতিরে আর বলিস না, গতকাল জোর করে হক গলরে না ফ্রাইয়া দিছিলাম, দেখ গিয়া গরমে বসে আছে। নানি, আমি তাহলে গিয়ে আমার বউকে দেখে আসি। আমার হবু বউকে কেমন লাগছে? হ যা, এখন সবাই মোরে ভুলে গেছ বউ পাইয়া। যাও যাও, গিয়ে বউয়ের চেহারা দর্শন করে আসো। আকাশও আর কথা বলে না, উঠে চলে যায় আরিয়ানার ঘরে। আয়মান সকাল সকাল অফিসে গেছে সব কাজ কমপ্লিট করে। আজ বিকালে তারা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। বিদিশা, রিনি, আরিয়ানা, আনিকা একসাথে বসে গল্প করছে। কে কি নেবে তা নিয়ে আলোচনা বসেছে আরিয়ানের ঘরে। আকাশ ঘরে এসে দরজা বন্ধ দেখে টুকা দেয়। আরিয়ানা আসিফ এসেছে ভেবে উঠে দরজা খুলতে আসে, আর বাকি তিনজন বিছানায় বসে দরজার দিকে তাকিয়ে আছে কে এসেছে দেখতে। আরিয়ানা দরজা খোলা মাত্র আকাশ আরিয়ানার কোমর জড়িয়ে বলে, আরে বাস, তুই নাকি আমার জন্য নাক পুড়িয়েছিস দেখি। আরিয়ানা আকাশের আকস্মিক কাণ্ডে বুকে ধাক্কা দিয়ে কিছু বলতে নেবে এমন সময় আকাশ বলে, তোমায় কবে তাড়াতাড়ি বউ করে নিয়ে যাব জানেমান। বলে আরিয়ানাকে একটা কিস করতে যাবে। আকাশ বিছানায় তিনজনকে বসে বড় বড় চোখ করে তাকিয়ে থাকতে দেখে বোকা হেসে মাছি তাড়ানোর অভিনয় করে বলে, আরে শালিকারা, তোমরা এখানে কেন? কেন ভাইয়া? আমরা কিন্তু কিছুই দেখিনি, এই কথা বলবো না। আরে ব্যাস দুলাভাই, চালিয়ে যান। ভাইয়া, তুমি কবে থেকে এত রোমান্টিক হলে? আকাশ লজ্জায় হাঁসফাঁস করে বা হাত দিয়ে মাথা নিচু করে মাথা চুলকিয়ে বলে, বিদিশা, আমি আইমানকে ফোন করে এখনই জানাচ্ছি। তোমার ভরভর ফিলিংস হচ্ছে। আরিয়ানা আকাশের অবস্থা বুঝতে পেরে হাসছে। বিদিশা এবার লজ্জায় পড়ে যায়। এই তোরা আয় তো আমার সাথে, বাড়ির হবু জামাই আসছে, একটু তো সময় দে। আমাদের কাবাব মে হাড্ডি হওয়ার দরকার নেই, চল চল। আনিকা, রিনি বিদিশার পেছন পেছন যেতে যেতে আনিকা পেছন ফিরে আরিয়ানাকে চোখ মারে। আরিয়ানা এবার কিছুটা লজ্জা পায়। বিদিশা, রিনি, আনিকা সবাই নিজেদের ব্যাগ গুছাতে ব্যস্ত। আয়মানের ব্যাগ গুছিয়ে বিদিশা নিজের ব্যাগ গোছায়। আনিকা, রিনি, আরিয়ানা ব্যাগ গুছিয়ে নিচে ড্রয়িং রুমে বসে আছে। হাসিবা বেগম খাবার প্যাকিং করে দিয়ে দিচ্ছেন, আর বাকিদের সাবধানে চলাফেরা করার পরামর্শ দিচ্ছে। বিদিশা আর আয়মান ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নামছে। বিদিশা কালো বোরখা পরে হিজাব পরছে। আয়মানকেও পুরাই সুদর্শন লাগছে। কালো প্যান্ট, সাদা শার্টে পেটানো শরীর, হাতাগুলো ফোল্ড করা, চুলে জেল দিয়ে সুন্দর করে সেট করা। তাতে দেখে সবার নয়ন জুড়ে আসে। বিদিশা নিচে নামতেই হাসিবা বেগম বলতে শুরু করেন, মাশাল্লাহ, আমার ছেলের বউকে অনেক সুন্দর লাগছে। বিদিশা মা, ভালোভাবে থাকবি, আর আনিশাকেও দেখে রাখিস। হে, যদি এই মেয়ে কোনো দুষ্টুমি করে তাইলে আমাকে ফোন দিয়ে জানাবি বিদিশা। এই ধেরে মেয়েকে কিভাবে ঠিক করতে হয় জানা আছে আমার। আচ্ছা আম্মু। আনিকা মুখ কালো করে রিনির পাশে দাঁড়িয়ে আছে। রিনির প্রচণ্ড হাসি পাচ্ছে। আয়ান আর আসিফ নিচে নেমে সবাইকে তৈরি থাকতে দেখে বলে, তোমরা সবাই রেডি? চলো উঠো গাড়িতে, নয়তো যেতে যেতে রাত হয়ে যাবে বেশি। তারপর সবাই একে একে বের হতে থাকে। আয়মান, বিদিশার আর নিজেদের লাগেজ নিয়ে বের হয়ে যায়। রিনি আর আরিয়ানা, আসিফ তারাও বের হয়ে যায়।
আনিকা বের হতে হতে আয়ানকে উদ্দেশ্য করে বলে, আয়ান ভাইয়া, আমার লাগেজগুলো নিয়ে এসো তাড়াতাড়ি করে, নয়তো আবার লেট হয়ে যাবে। বলে ভাব নিয়ে চলে যায়। আয়ান কিছু বলতে নেবে হাসিবা বেগমকে দেখে চুপ হয়ে যায়। তারপর দুইটা লাগেজ নিয়ে বের হয়ে যায়। এদিকে গাড়িতে আয়মান ড্রাইভ করছে, আয়মানের পাশে বিদিশা, পেছনে আয়ান, আনিকা, রিনি বসেছে। তাদের পেছনে আরিয়ানা আর আসিফ বসেছে। গাড়ি চলছে নিজ গতিতে। আকাশ মাঝ রাস্তায় গাড়িতে উঠবে বলে আর বাড়িতে আসেনি। 20 মিনিট পর গাড়ি এসে থামে মৌলভীপাড়ার মেন রাস্তায়। আকাশ দাঁড়িয়ে আছে। গাড়ি থামতে আকাশ ব্যাগ টিকিতে রেখে বসে। গাড়িতে এসে আসিফকে আরিয়ানার পাশে বসে থাকতে দেখে আকাশ কিছু ইশারা করতে আসিফ নেমে আসে। আসিফ নামতেই আকাশ গিয়ে আরিয়ানার পাশে বসে। পেছনে সিট ছোট থাকায় পেছনে বসতে পারেনি আসিফ। মাঝে সিটে আয়ানের সাথে আনিকা, আনিকার সাথে রিনি বসে। রিনি আর আনিকার শুকনা মন্ত্রী হওয়ায় অনায়াসে আরেকজন বসতে পারবে। আয়মান তাদের অবস্থা দেখে থমকে বলে, আসিফ, আর কতক্ষণ? লেট হয়ে যাচ্ছে। রিনের পাশে বসে পড়, কুইক। আসিফও ধমক খেয়ে রিনির পাশে বসে যায়। একই সিটে 4 জন বসা। আনিকা আয়ানের বুকের সাথে কাঁধ লেপটে আছে। রিনি আসিফ থেকে দূরত্ব বাড়াতে আনিকার দিকে বারবার চেপে বসছে। আনিকা চোখ গরম করে রিনির দিকে তাকাতে রিনিও বোকা হাসে। আনিকাও বোকা হাসে। রিনিকে ধাক্কা দিয়ে রিনি গিয়ে আসিফের কাঁধে কাঁধ স্পর্শ করে। আয়ান আনিকাকে এত নড়াচড়া করতে দেখে বলে, এই মিসকে শয়তান, এত নড়াচড়া করছিস কেন? এমনিতে গরমে জান যায় যায় অবস্থা। হ্যাঁ, এখন তো চোখে শুধু আমাকেই দেখবি। গাড়িতে জায়গার জন্য হাত পা ছুঁড়ে নাচতে ইচ্ছে করছে। আয়ান আনিকার চুলে টান দিয়ে কথাটা বলতেই আনিকা আয়ানকে গিল দিতে থাকে। আয়ান হঠাৎ কিলে আনিকার হাতগুলো একসাথে মুড়িয়ে নিজের হাত সাথে চেপে বসিয়ে বলে, পশু পাখির আচরণ আবার কবে থেকে শুরু করলি বেয়াদব সেমরি? আনিকা মুচড়ামুচড়ি করে কিন্তু আয়ান ছাড়ে না। আসিফ রিনির সাথে দু একটা কথা বলছে। আকাশ আরিয়ানকে ঘাড়ের পেছন দিয়ে কাঁধ জড়িয়ে কাঁধে মাথা রেখে চোখ বুজে আছে। আনিকা ছুটতে না পেরে ওভাবে বসে আছে। বিদিশা কড়া ঘুমে মগ্ন। আয়মান গাড়ি চালাচ্ছে আর নিজ অর্ধাঙ্গিনীকে বারবার মুগ্ধ করে দেখছে। বলা বাহুল্য আজ আয়মান, আসিফ, আকাশ, আয়ান ও 4 ছেলেকে অনেক সুন্দর লাগছে। সবার গেটআপ প্রায় সেম হলেও কালার ভিন্ন। আয়মান সবার থেকে ডিফারেন্ট হয়ে আছে, তবুও কারো থেকে কেউ কম নয়। এভাবে দুষ্টু মিষ্টি খুনসুটি করে তারা সমুদ্র সৈকতের পাশে 5 স্টার হোটেলে আগে থেকে বুকিং করা রুমে ওঠে। আয়মান বিদিশার একটা রুম, আনিকা আয়ানের একটা রুম, আরিয়ানা রিনি একটা রুমে, আসিফ আর আকাশ একসাথে একটা রুমে উঠেছে। মোট 4টা রুম বুক করেছে। বিদিশা ঘরে ঢুকে বোরখা ছেড়ে শুয়ে পড়ে। আয়মান বিদিশার অবস্থা দেখে বলে ওঠে, এই মেয়ে, তুমি কি দিন দিন ছোট হচ্ছ? যাও ফ্রেশ হয়ে এসো। সত্যি বলছি, একদম ভালো লাগছে না। কাল সকালে একেবারে ফ্রেশ হব। আয়মান বিদিশাকে উঠে ঢেলে ওয়াশরুমে পাঠায়। আনিকা এসে ফ্রেশ হয়ে আসে। তারপর হাত পা ছুঁয়ে শুয়ে পড়ে বিছানায়। আনিকা মনে মনে ভাবে, কতদিন পর শান্তির ঘুম দিব। আহা, ভাবতেই অবাক লাগে। কোনো পড়ালেখার টেনশন নাই। আয়ান ফ্রেশ হয়ে এসে আনিকাকে সম্পূর্ণ বিছানা নিয়ে শুয়ে থাকতে দেখে বলে, কিরে, সুন্দর করে ঘুমা, নয়তো ফোলের ঘুমা গিয়ে। ওঠ এখান থেকে। আমি কেন উঠব? তুমি যাও, গিয়ে নিচে ঘুমাও। আমি নিচে ঘুমোতে পারি না। এখন থেকে অভ্যাস কর। উঠ সেমরি। বলে আনিকার হাত ধরে টানাটানি শুরু করে। আনিকা হাত ছাড়াতে চেষ্টা করে বলে, তুই হাত ছাড় বুইড়া, লজ্জা লাগে না আমার হাত ধরতে? না, লজ্জা লাগে না, বউয়ের হাতেই ধরছি। কে তোর বউ? সর এখান থেকে, বেয়াদব স্যামরা। বলেই হেঁচকা টান দিতে আয়ানের পা পিচ্ছিল খেয়ে একদম আনিকার উপর পড়ে। আয়ান আনিকার পেটে মুখ বুজে পড়ে। আনিকা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর মুহূর্তে আনিকা পেটে ব্যথা অনুভব করতেই কেঁদে ওঠে। আয়ানের হাঁসফাঁস লাগে, নিজেও তাড়াতাড়ি মুখ তুলে আনিকার দিকে তাকায়। তারপর অস্থির কণ্ঠে শুধায়। আনিকার গালে আস্তে আস্তে চাপড় দিতে দিতে আনিকা চোখ বুজে ফুপিয়ে কান্না করছে। হাতগুলো পেটে ধরে কুজু হয়ে আছে। আনিকা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর মুহূর্তে আনিকা পেটে ব্যথা অনুভব করতেই কেঁদে ওঠে। আয়ানের হাঁসফাঁস লাগে, নিজেও তাড়াতাড়ি মুখ তুলে আনিকার দিকে তাকায়। তারপর অস্থির কণ্ঠে শুধায়, কি হয়েছে? বেশি ব্যথা পেয়েছিস? এই আনিকা, তাকা আমার দিকে। আনিকা মাথা নিচু করে 2 দিকে মাথা নাড়ায়। আনিকা পেটে হাত রেখে নিচে নামতে গেলে আয়ান বাদ সাধে, এই 2 কথায় নামছিস? তুই না ব্যথা পেয়েছিস?
আনিকা হাঁসফাঁস করে কিন্তু কিছু বলতে পারে না। আনিকার এই মুহূর্তে মেইলি ব্যাপারে আয়নকে বলতে অনেক লজ্জা লাগছে। আনিকাকে চুপ থাকতে দেখে আয়ন আবারও কিছু জিজ্ঞেস করবে, তার আগে আনিকা বলে ওঠে, আমি একটু ওয়াশরুমে যাব ভাইয়া, সাইড দিন। আয়ন ভ্রু কুচকে তাকাতেই আনিকা চোখ সরিয়ে ওয়াশরুমে চলে যায়। আনিকা চলে যেতে আয়নের নজর বিছানার দিকে নজর দিতে আনিকার ব্যাপারে সহজে বুঝতে পারে। ব্রজরা শিথিল করে কিছু একটা ভেবে আয়ান নিচে চলে যায়। আনিকা ওয়াশরুমে ঢুকে লজ্জায় আর ব্যথা কান্না করতে করতে হিচকি উঠে গেছে। প্রায় 20 মিনিট পর আয়ান রুমে এসে দেখে আনিকা এখনো বের হয়নি। যা বুঝার বুঝে যায়। আয়ান এগিয়ে গিয়ে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ে। আনিকার কোনো সারা শব্দ নেই। আয়ান একটা ধমক দিয়ে বলে, এই বেয়াদব, দরজা খোল, নয়তো দরজা ভেঙে ঢুকবো। আনিকা এবার ধীরে ধীরে দরজাটা খুলে একটু ফাঁকা করে। আনিকাকে দরজা খুলতে দেখে আয়ান একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, ধর এটা। এতক্ষণ লাগে দরজা খুলতে? ঘুমাচ্ছিলি নাকি? ধর। আনিকা ধমক খেয়ে প্যাকেট নিয়ে আবার দরজা লাগিয়ে দেয়। আনিকা প্যাকেটটা খুলে নিজের প্রয়োজনীয় জিনিস দেখে লজ্জায় পড়ে যায়। শেষ পর্যন্ত নাকি ধরাই পড়ল। ইস, কি লজ্জা। প্রায় 10 মিনিট পর আনিকা বের হয়ে আসে। বের হয়ে দেখে আয়ান খাবার নিয়ে অপেক্ষা করছে। আনিকা আজকে লজ্জায় মাথা উঠাতেই পারছে না। আয়ান বুঝতে পারে আনিকার অবস্থা, তাই স্বাভাবিক করতে বলে, এই তুই এত বড় মেয়ে হয়ে, সায়েন্সের স্টুডেন্ট হয়ে এসব বিষয়ে লজ্জা পাচ্ছিস? স্বাভাবিক জিনিস স্বাভাবিকভাবে নিতে শিখ। আর বস এখানে, খাবারটা খেয়ে নে। আনিকার কোনো কথা বলে না, চুপচাপ গিয়ে আয়নের থেকে দূরত্ব বজায় রেখে বসে। আয়ান ব্যাপারটা খেয়াল করলেও কিছু বলে না। আয়নের কাছেও সম্পর্কটা একটু অস্বস্তির। এতদিন ভাই বোন হিসেবে থেকে এখন স্বামী স্ত্রী হয়ে গেল। স্বাভাবিকভাবেই এখন আর আগের মতো ফিলিংস আসবে না মনে। এখন মনে সূক্ষ্ম সূক্ষ্ম অন্য অনুভূতির সাথে সাক্ষাৎ হবে। কথাটা ভেবেই আয়ান দীর্ঘশ্বাস ফেলে। খাবার শেষে আয়ান আনিকা একই বিছানায় দুপ্রান্তে শুয়ে আছে। আনিকা পেটের ব্যথায় এক প্রকার কাতরাচ্ছে চোখ বুজে। আয়ান মাথা তুলে আনিকাকে খেয়াল করে জিজ্ঞেস করে, পেট ব্যথা করছে? ঔষধ তো খেলি, তারপরও এত ব্যথা? হট ব্যাগ নিয়ে আসছি, ওয়েট। আনিকা কিছু বলে না। আয়ান রুমে হিটার থেকে পানি গরম করে হট ব্যাগ ভরে আনিকাকে দেয়। দেখেছিস, তুই আমাকে কোনোদিন শান্তি দিবি না। তোর কতগুলা কাজ করে দিচ্ছি, আমিও কিন্তু আমার পারিশ্রমিক চাই। আনিকা পেটে একটু আরাম পায় হট ব্যাগ দিয়ে। আনিকা চোখ বুজে রেখে বলে, তুই কি দিন মজুর নাকি যে তোকে পারিশ্রমিক দিতে হবে? আচ্ছা ঠিক আছে, আমার ফিউচার জামাই থেকে নিয়ে নিস। ওই সম্মান দিয়ে কথা বলবি। তুমিই তো বললা তুমি দিনমজুর, খেটে খাওয়া মানুষ। কেমন মানুষ? দিনমজুরের সাথে কি ভালো ব্যবহার করে না? করে, বাট তোমার মতো দিনমজুরের সাথে না। আয়ান আরও কিছু বলতে যাবে, কিন্তু তার দাঁত চেপে সহ্য করে নেয়। আনিকা প্রায় অর্ধেক ঘুমে কায়া কায়া হয়ে গেছে দেখে আয়ান গিয়ে নিজেও শুয়ে পড়ে আনিকার সাথে, তবে দূরত্ব বজায় রেখে। এভাবে দুটি প্রাণ দু প্রান্তে শুয়ে নিশির সাক্ষী হয়। দেখে সকাল হয়েছে। আয়মান সবাইকে নাস্তা করার জন্য ডাকতে ওয়েটার পাঠিয়ে দেয়। আয়মান আর বিদিশা গ্রাউন্ড ফ্লোরে বসে আছে। আয়মানের বিপরীতে বিদিশা বসে ঘুমে ঢুলুমুলু করছে। এই যে বিবি সাহেবা, এইভাবে ঘুমালে সবাই তো ভাববে আজ রাতে বোধহয় তোমার বর বেশি রোমান্টিক হয়েছিল। কিন্তু কি বলতো, তারা তো আর বুঝবে না তুমি যে নিজেই ঘুমিয়ে বরকে অসুখে ডুবিয়ে শান্তিতে ছিলে। বিদিশা চোখ বুঝে আয়মানের কথা শুনছে, আর না বুঝে বারবার বলছে। আয়মান এবার বিদিশার কানের কাছে গিয়ে ঠোঁট লাগিয়ে শোধায়, এত সুন্দর বিবি রেখে কেন শুধু শুধু নিজের ঘাড়ে মিথ্যা অপবাদ নিব বলো বউ? চলো এখনই বাচ্চা নেওয়ার প্রসেসিংটা শুরু করি। আয়মানের শেষের কথা শুনে বিদিশার ঘুম হাওয়া হয়ে যায়। চোখ বড় বড় করে আয়মানের দিকে তাকায়, তারপর নাক মুখ কুচকে বলে, ছি, কি লজ্জা, নির্লজ্জ লোক। লজ্জা করে না ছোট মানুষের সাথে এসব বলতে? জানেন আমি আপনার থেকে 8 বছরের ছোট। বয়সে ছোট হলে কি হবে, বউকে তো শিখিয়েছিলাম। আচ্ছা থাক, সমস্যা নেই, এখন তো আরো শেখানোর জন্য সময় অনেক আছে। তুমি রিল্যাক্সে আমার থেকে শিখে নিও। অসভ্য লোক, সরুন এখান থেকে, সবাই আসছে। সবাই একে একে বড় একটা গোল টেবিলে 8 জন বসে। বিভিন্ন বাহারি খাবার দিয়ে টেবিল সাজানো আছে। খাবার শেষ করে সবাই সমুদ্র পাড়ি দিয়ে যাবে সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে। সেন্ট মার্টিনে সেখানেই তারা বাকি 4টা দিন কাটিয়ে বাকি 3টা দিন কাটাবে বলে ডিসিশন করে আয়মান। সবাই ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি সব গুছিয়ে চলে যেতে হবে, এটা নিয়ে আয়মান সবাইকে তাড়া দিচ্ছে। বিদিশা রিনি ঘুচুর ফুচুর করছে, তা দেখে আয়মান এক ধমক দিয়ে বলে, ইডিয়েট, তাড়াতাড়ি খাও নয়তো লেট হয়ে যাবে।
বিদিশার আয়মানের ধমক শুনে দ্রুত খাওয়া শেষ করে। সবার খাওয়া দাওয়া শেষ হতে আয়মান আয়ানকে বলে, আয়ান, তুই আর আকাশ গাড়িতে ব্যাগগুলো ওঠা, আমি বিল পেমেন্ট করে আসি। আর তোমরা সবাই গিয়ে গাড়িতে বসো, আসছি আমি। আয়মান চলে যায় ক্যাশ কাউন্টারে বিল পেমেন্ট করতে, আর বাকিরা গাড়িতে। আয়মানরা মিনিট 10 হয়েছে সমুদ্রের পাড়ে এসেছে। এখন এখান থেকে জাহাজে করে দ্বীপে যাবে। রিনি সবচেয়ে বেশি উৎফুল্ল হয়ে আছে। রিনিকে দেখে আসিফের শান্তি লাগছে। আসিফ নিজেও বুঝতে পারছে না দিন দিন রিনের প্রতি কতটা আসক্ত হয়ে যাচ্ছে। আসিফ মনে মনে বলে, তুমি আমায় যেভাবে জালে আটকালে, তোমারও আমার জালে আটকাতে হবে পাখি। শুধু সময়ের অপেক্ষা। তুমি নিজে সকল পরিস্থিতি সামলে আমার কাছে আসবে, নিজের ভালোবাসা দাবি করতে। বলে আসিফ বাঁকা হাসে, বা হাতে দাড়িতে হাত বোলায়। জাহাজে সবাই নিজের মতো ঘুরছে আর ছবি তুলছে। আসিফ আয়মান আর বিদিশাকে কাপল ছবি তুলে দিচ্ছে। রিনি এবং আনিকা সেলফি তুলছে। আকাশ আরিয়ানাকে ছবি তুলে দিচ্ছে। রিনি আনিকাকে জোর করে আয়নার কাছে নিয়ে গিয়ে বলে, ভাইয়া, আপনারা একটু একসাথে দাঁড়ান তো, আমি আপনাদের সুন্দর করে ছবি তুলে দেই। বলে আনিকাকে ধাক্কা দিয়ে আয়নের বুকে রেখে নিজ হাতে ফোন নিয়ে দূরে এসে তাদের ছবি ক্লিক করার জন্য আনিকাকে বলে, আনিকা, সুন্দর করে পোজ দে। এই রিনি, আমাকে সুন্দর করে বললেই তো আমি আসতাম। এভাবে টেনে আনলি কেন? বাদ দে, আমি এখন পোজ দেই, তুই ছবি তোল। রিনিও সায় জানিয়ে বলে, হ্যাঁ দে। আয়ান ফোনে কথা বলছিল, তাদের কথা শুনে ফোন কেটে পকেট রেখে দেয়। তারপর আনিকার সাথে সুন্দর সুন্দর কাপল ছবি তুলে। আকাশ আরিয়ানও তুলে। আসিফ লুকিয়ে রিনির অনেকগুলো ভিডিও করেছে। এখন শান্তি লাগছে আসিফের। ফোনের গ্যালারিটাও এতদিনে সার্থক হয়েছে বলে। তারপর সবাই গ্রুপ ফটো তুলবে বলে আসিফ জাহাজের ভেতর থেকে একজন স্টাফকে নিয়ে আসে তাদের সকলের পিক তুলে দেওয়ার জন্য। আয়মান বিদিশার কোমর পেছনের দিকে জড়িয়ে ধরে। আকাশের এক হাত আরিয়ানা নিজের হাতে পেঁচিয়ে ধরেছে। আয়ান আর আনিকা একসাথে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। আসিফ রিনিকে ডেকে তোলে। রিনি, এখানে দাঁড়াও, নয়তো আনিকাকে দেখা যাবে না। রিনিও কখনো দ্বিমত করে না, কারণ এখানে সবাই বিবাহিত। ছবি তোলা শেষ হতে সবাই ছবি দেখতে ব্যস্ত। আয়মান বিদিশাকে নিয়ে জাহাজের বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ দেখছে। এমন সময় পেছন থেকে অতি সুপরিচিত কণ্ঠ পেয়ে আয়মান নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। বিদিশা পেছনে ফিরে দেখে লিয়ানা। আয়মানও ধীরে ধীরে পেছনে ফিরে লিয়ানাকে দেখে। লিয়ানা আয়মান আর বিদিশাকে দেখে একসাথে দেখে হিংসে সারা শরীর জ্বলছে। তাই বিদিশাকে ঠেস মেরে আয়মানের উদ্দেশ্যে বলে, কেমন আছো আয়মান? বিদিশাকে একবার চোখ বুলিয়ে বলে, দেখো আয়মান, যখন তুমি আর আমি ঘুরতে এসেছিলাম তখন কতই না মজা করেছিলাম। অনেক সুন্দর ছিল দিনগুলো। তুমি চাইলে আমরা আবারও আগের মতো দিনগুলো কাটাতে পারি। বিদিশার অনেক খারাপ লাগছে কথাগুলো শুনতে। আয়মান অনেকটা রেগে বলে, লোভী মেয়েরা টাকা লোভে সকল কিছুই বিসর্জন দিতে পারে, পতিতা হতেও দ্বিধাবোধ করে না। আর তখন তুমি ছিলে আমার জন্য ভালো অপশন। কিন্তু আমার তো বেস্ট কিছু আছে ভালো অপশন থেকে। তাহলে কেন মনে হলো তোর মতো নোংরা আর ময়লা কিটকে আয়মান চৌধুরী আবার গ্রহণ করবে? লিয়ানা মুখটা অপমানে থতমত হয়ে যায়। বিদিশার দিকে রক্তচক্ষু করে তাকিয়ে সেখান থেকে চলে যায়। বাংলাদেশের সকল সৌন্দর্যের মধ্যে একটা অন্যতম পর্যটক স্থান হচ্ছে সেন্ট মার্টিন। মনোমুগ্ধকর একটি ঐতিহ্যবাহী স্থান। আয়মানরা তাদের রিসোর্টে উঠেছে। এখন রেস্টের জন্য সবাই যার যার ঘরে গিয়েছে। বিদিশা, রিনি, আনিকা, আরিয়ানা কাঠের ছোট ছোট ঘর, বারান্দা সহ সব সুন্দর একটা পরিবেশ দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আয়মান ঘরে এসে ফ্রেশ হতে চলে যায়। বিদিশা আয়মান বের হলে ফ্রেশ হবে তাই কাঠের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে, যা মাটি থেকে 2 ফুট উচ্চতা। সাইড দিয়ে সিঁড়ি আছে নামার। বিদিশা রেলিংয়ে হাত ঠেকিয়ে দূরে খোলা সমুদ্রের ঢেউ দেখতে থাকে। বিদিশা অনেক ভালো লাগছে এমন স্নিগ্ধ পরিবেশ। মানুষও রয়েছে এখানে, কিন্তু এদিকটা অনেকটা নিরিবিলি। আরমান বের হয়ে এসে টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে ঘরে বিদিশাকে দেখতে না পেয়ে বারান্দায় এসে দেখে বিদিশা এক মনে সমুদ্রে তাকিয়ে আছে। আয়মান গিয়ে বিদিশার পাশে দাঁড়িয়ে বলে, বেবি সাহেবা, দূর থেকে দেখলেই হবে নাকি? দ্রুত যান, গোসল সেরে আসেন, একসাথে মুহূর্তটা উপভোগ করে। বিদিশা ও আয়মানের কথায় মৃদু হেসে মাথা নাড়িয়ে ফ্রেশ হতে চলে যায়। আকাশ আর আসিফ এক ঘরে। আকাশ ফ্রেশ হতে চলে গেছে, আসিফ শুয়ে শুয়ে গেম খেলছে। অন্যদিকে আরিয়ানা রিনি ফ্রেশ হয়ে বসে সাজগোজ করছে। এখন ঘুরতে গিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে হবে বলে। আয়ান আর আনিকা ঘরে ঢুকেই আনিকা গিয়ে বিছানা লাফ দিয়ে শুয়ে পড়ে। আয়ান আনিকাকে ঢেলে নিজেও সাইডে শুয়ে পড়ে। এই, কি হয়েছে তোর? মুখে বলতে পারিস না? না, পারি না। মুখ সামলে কথা বল। আর একবার তুই তুকারি করবি তো একেবারে সোজা দাদির কাছে বিচার দেব।
তারপর দেখিস নাত বউ হিসেবে যা বাকি সব করবে তোকে দিয়ে। আনিকা মুখ ভেঙচি কাটের সাথে সাথে অনেকক্ষণ দুইজন পাশাপাশি নিশ্চুপ হয়ে শুয়েছিল। তারপর হঠাৎ ঘুরতে যাওয়ার কথা মনে পড়তেই আনিকা আর আয়ান একে অপরের মুখের দিকে তাকায়, তারপর ওয়াশরুমের দরজার দিকে। কিছু মুহূর্তের মধ্যে দুজন উঠে দৌড় দিয়ে ওয়াশরুমের দরজা ধরে একসাথে।